সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের অনার্সের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা পড়ছিলাম ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশনের আমরা মনোপলি মার্কেট সম্পর্কে জেনেছি। মনোপলি মার্কেটের বিভিন্ন ধারণাগুলো জেনেছিলাম, বিভিন্ন রেখার ভিতরে কি সম্পর্ক তাও আমরা গত ক্লাসে জেনেছি। আজকের ক্লাসে আমরা জানব মনোপলি মার্কেটের রিলেশনশিপ অ্যামাং এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ অ্যান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড আন্ডার মনোপলি, এবং আরও পড়ব মনোপলিস্ট শর্ট রান আউটপুট ডিসিশন। তো চলো প্রথমেই আমরা জানি রিলেশনশিপ অ্যামাং এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ অ্যান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড আন্ডার মনোপলি। আমরা জানি যে একচেটিয়া বাজারে গড় আয় বা এভারেজ রেভিনিউ রেখা ডান দিকে নিম্নগামী হয় এবং প্রান্তিক আয় রেখা বা এমআর রেখাটি সেটিও বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে এবং এখানে এআর রেখা এমআর রেখার উপরে অবস্থান করে। একচেটিয়া বাজারে আমরা গড় আয় যে রেখাটি আছে, অর্থাৎ এই যে আমাদের এ বি রেখা চিত্রে, সেটিকে আমরা এআর রেখাকেই চাহিদা রেখা হিসাবে বলা হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে যে এই এআর রেখা যেটি তার বিভিন্ন বিন্দুতে যেহেতু স্থিতিস্থাপকতা সমান নয়, তাই এই বিভিন্ন ইলাস্টিসিটি অফ ডিমান্ডের বিভিন্ন মানে এআর এবং এমআর অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউয়ের সম্পর্কও ভিন্ন হয়। অর্থাৎ একচেটিয়া বাজারে বিভিন্ন দানের এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আমরা এই ব্যাপারটি এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখা যাচ্ছে চিত্রের আমরা OX যে অক্ষটি আছে সেখানে আমরা দেখিয়েছি বিক্রয়ের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি অফ সেল, এবং আমরা লম্ব অক্ষে দেখিয়েছি প্রাইস, এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ। এখানে এ বি হচ্ছে আমাদের গড় আয় রেখা এবং এ সি হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় রেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওটি যে পরিমাণটি এখানে স্থির হয়েছে সেটির দাম হচ্ছে ও পি পরিমাণ, অর্থাৎ ও পি দামে আমরা ওটি পরিমাণ উৎপাদন এখানে স্থির করা হয়েছে। এবং এখানে আমরা যেটি করছি যে আমাদের স্থিতিস্থাপকতা পরিমাপ করার জন্য একটি সূত্র আছে, সরলরেখার স্থিতিস্থাপকতা। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি মনে করিয়ে দিচ্ছি। যে কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে সেই বিন্দুর নিচের অংশ ডিভাইডেড বাই সেই বিন্দুর উপরের অংশ। তো এখানে আমরা যদি এই আর বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই তাহলে দেখতে পাচ্ছি আর বিন্দুর স্থিতিস্থাপকতা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু আর বি ডিভাইডেড বাই আর এ, অর্থাৎ আর বি বাই আর এ হচ্ছে আমাদের আর বিন্দুর স্থিতিস্থাপকতা। এখন এখানে আমরা চিত্রানুসারে দেখতে পাবো যে ত্রিভুজ আর টি বি এবং ত্রিভুজ আর টি বি এবং ত্রিভুজ এ পি আর পরস্পর সদৃশ্য ত্রিভুজ, এবং এই পরস্পর সদৃশ্য ত্রিভুজ হওয়ার জন্যই আর বি বাই আর এ ইকুয়াল টু হচ্ছে আর টি বাই আর পি, অর্থাৎ আর টি বাই আর পি এখানে হবে। এবং তার ফলে আমরা ইলাস্টিসিটির যে সূত্রতে আমরা পেয়েছিলাম যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু আর বি বাই আর এ, সেটিকে আমরা পরিবর্তন করে এখন লিখতে পারছি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু আর টি বাই এ পি। আবার এখানে দেখো যে ত্রিভুজ এ পি এম এবং ত্রিভুজ আর এম এস এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম। সুতরাং এখানেও আমরা লিখতে পারি যে এই ত্রিভুজের পি এম ইকুয়াল টু এম আর এবং এই ত্রিভুজের এ পি ইকুয়াল টু এই ত্রিভুজের আর এস। সুতরাং সেক্ষেত্রে আমাদের যে স্থিতিস্থাপকতার সূত্রটি ছিল ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু আর টি বাই এ পি, সেখানে আমরা পরিবর্তন করে লিখতে পারি আর টি বাই আর এস, কারণ আমরা এখানে দেখেছি যে এ পি ইকুয়াল টু আর এস। সুতরাং আমাদের নতুন স্থিতিস্থাপকতাটি হচ্ছে ইডি ইকুয়াল টু আর টি বাই আর এস।
আবার এখানে আবার আমরা চিত্র অনুসারে দেখতে পাচ্ছি এই যে আর এস পরিমাপটি আছে সেটি হচ্ছে আর টি মাইনাস এস টি, অর্থাৎ আর টি থেকে এস টি বাদ দিলে আমরা আর এস টি পেয়ে যাচ্ছি। সুতরাং এটিও আমাদের নতুন একটি পরিমাপ পাওয়া গেল। এবং আরেকটি জিনিস এখানে লক্ষ্য করো যে এই চিত্রে এ আর হচ্ছে আমাদের আর টি, অর্থাৎ আমাদের এখানে যে এ আর পরিমাপটি আছে সেটি হচ্ছে আর টি, এবং এই চিত্রে এম আর হলো আমাদের এস টি, অর্থাৎ এম আর এর পরিমাণ হচ্ছে এখানে এস টি পরিমাণ এবং এ আর হচ্ছে আর টি পরিমাণ। সুতরাং এখন যদি আমরা আর এস যে পরিমাপটি আমরা বের করেছিলাম অর্থাৎ আর টি মাইনাস আর এস টি, সেটি যদি পরিবর্তন করে লিখতে চাই তাহলে লিখতে পারি আর এস ইকুয়াল টু এ আর মাইনাস এম আর। তাহলে আমাদের নতুন স্থিতিস্থাপকতার যে সূত্রটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু আর টি বাই আর এস। এটিকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলেই কিন্তু লিখতে পারি আর টি এর পরিবর্তে এ আর এবং আর এস এর পরিবর্তে লিখতে পারি এ আর মাইনাস এম আর। অর্থাৎ তাহলে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু এভারেজ রেভিনিউ ডিভাইডেড এভারেজ রেভিনিউ মাইনাস মার্জিনাল রেভিনিউ। এটাই হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউয়ের মাঝখানে সম্পর্ক। এই যে আমরা সম্পর্কটি পাচ্ছি এটিকে আমরা যদি আবার একটু সাজিয়ে ঘুরিয়ে লিখি তাহলে আমরা কিন্তু নতুনভাবে আরেকটু সূত্র এখানে দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পারবো যে এম আর বা মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু এভারেজ রেভিনিউ ইন্টু 1 মাইনাস 1 বাই ইডি। এটিও আমাদের আগের যে সূত্রটি পেয়েছি আমরা ইলাস্টিসিটি সেখান থেকে পাওয়া সূত্র, এবং এর মাধ্যমে আমরা এম আর বা মার্জিনাল রেভিনিউর সঙ্গে এ আর এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কি সম্পর্ক আছে সেটি নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে আমাদের রিলেশনশিপ অ্যামং এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ অ্যান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড আন্ডার মনোপলি। চলো এখন আমরা এই সম্পর্কটিকে একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাই। এখানেও আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানেও আমরা ভূমি অক্ষে দেখিয়েছি কোয়ান্টিটি অফ সেল বা বিক্রয়ের পরিমাণ, এবং লম্ব অক্ষে দেখিয়েছি পি প্রাইস এ আর এবং এম আর। এখানে আমাদের এ বি হচ্ছে এ আর রেখা এবং এটি হচ্ছে আমাদের এম আর রেখা। এখন এখানে আমরা দেখব যে ইলাস্টিসিটির যে বিভিন্ন রকমের ব্যাপার হচ্ছে তার সঙ্গে আমাদের মার্জিনাল রেভিনিউয়ের সম্পর্কটি কেমন। এখন প্রথমে আমরা দেখি যে এই আর বিন্দু হচ্ছে আমাদের এ বি রেখার মধ্যবিন্দু, এবং সেজন্য এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে 1-এর সমান, এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের এই এমআরএস হচ্ছে ইকুয়াল টু 0, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন 1 হয় তখন আমাদের মার্জিনাল রেভিনিউয়ের পরিমাণ হচ্ছে 0 বা 0-র সমান। আর বিন্দুর উপরের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে এ আর অংশ, এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে এইখানে যে আমাদের এমআর রেখাটি আছে সেখানে এমআর এর পরিমাণটি হচ্ছে এমআর ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এমআর এখানে ধনাত্মক অবস্থায় আছে। আবার লক্ষ্য করো যে এই আর বিন্দুর নিচের যে অংশটি আছে আর বি অংশ, সেখানে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন 1, এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে মার্জিনাল রেভিনিউটি আছে সেটি হচ্ছে এমআর ইজ লেস দেন 0, অর্থাৎ এমআর এর মান বা মার্জিনাল রেভিনিউ হচ্ছে এখানে ঋণাত্মক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ভিন্ন ভিন্ন অবস্থায়, অর্থাৎ কখনো ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মান 1, কখনো 1-এর থেকে বেশি বা কখনো 1 থেকে কম, এরই পরিপ্রেক্ষিতে আমাদের এমআর এর মানও কিন্তু পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ কোথাও সেটি হচ্ছে 0-এর সমান, কখনো হচ্ছে 0-এর থেকে বেশি বা কখনো 0 থেকে কম। সুতরাং এ থেকেও আমরা বুঝতে পারি যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ এদের সম্পর্কটি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। এখন আমরা দেখব যে এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে সম্পর্ক এর গুরুত্বটি কী। ফার্মের দাম নির্ধারণের ক্ষেত্রে এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে, এবং দেখা যায় যে ভিন্ন ভিন্ন বাজার কাঠামোতে এদের সম্পর্কটিও ভিন্ন ভিন্ন হয়। তবে এখন আমরা জানব যে মনোপলি বাজারে এদের সম্পর্কটি কেমন এবং এর গুরুত্বটা কীরূপ। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের
এ বি হচ্ছে এআর রেখা এবং এটি হচ্ছে আমাদের এমআর রেখা। এখানে উভয় রেখায় আমাদের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী দুটি রেখা। এখানে আমাদের ও এন দামে আর বিন্দুতে ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে 1 বা 1-এর সমান এবং সেই অনুপাতে আমাদের মার্জিনাল রেভিনিউ হচ্ছে 0 এবং এর আর বিন্দুর উপরের অংশে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1, সেখানে আমার মার্জিনাল রেভিনিউ ইজ গ্রেটার দেন 0। আর বিন্দুর নিচের অংশে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন 1 এবং সেখানে এমআর ইজ লেস দেন 0। এই যে সম্পর্কগুলো রয়েছে সেটি একচাটেই ব্যবসায়ীর নিকট পণ্যের দাম এবং উৎপাদনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বহন করে এই সম্পর্কটি। এখন আমরা একটু ব্যাখ্যা করে দেখি যে প্রথমে আমরা যদি ধরে নেই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1 যখন আছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্জিনাল রেভিনিউ ইজ গ্রেটার দেন 0 হয়ে থাকে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এখানেই একজন একচেটিয়া ব্যবসায়ী পণ্যের দাম নির্ধারণ করে, অর্থাৎ একচেটিয়া ব্যবসায়ী চাহিদা রেখার স্থিতিস্থাপক অংশেই আমাদের পণ্যের দামটি নির্ধারণ করে থাকে। এরপরে যে দ্বিতীয় অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 1, সেখানে আমাদের মার্জিনাল রেভিনিউ হচ্ছে 0-এর সমান এবং দেখা যায় যে একচেটিয়া ব্যবসায়ী যদি এখানে তার দাম নির্ধারণ করে তাহলে মোট মুনাফা এবং মোট আয় এটি এখানে দুটি সর্বোচ্চ হয়ে থাকে। এবং তৃতীয় যে অবস্থাটি আছে সেটি হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন 1, সেক্ষেত্রে আমাদের মার্জিনাল রেভিনিউ ইজ লেস দেন 0, অর্থাৎ এখানে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় হচ্ছে ঋণাত্মক এবং এখানে কোনো একচেটিয়া ব্যবসায়ী তার পণ্যের দাম কখনোই নির্ধারণ করে না। এখানে একচেটিয়া ব্যবসায়ী কখনো চাহিদা রেখার যে অস্থিতিস্থাপক অংশটি আছে সেখানে তার পণ্যের দাম নির্ধারণ করবে না। তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ যদি লেস দেন 1 হয় তাহলে আমাদের মার্জিনাল রেভিনিউ হয় লেস দেন 0, অর্থাৎ এর চাহিদা রেখার যে অস্থিতিস্থাপক অংশটি আছে সেখানে প্রান্তিক আয় ঋণাত্মক হয় এবং এখানে যদি উৎপাদন পরিচালনা করে তাহলে একজন উৎপাদনকারীর মুনাফা তো হবেই না, বরঞ্চ তার এখানে লোকসান হবে। কিন্তু একজন মুনাফা প্রত্যাশী স্বাভাবিক একচেটিয়া ব্যবসায়ী চাহিদা রেখার অস্তিত্বের অংশে কখনোই উৎপাদন পরিচালনা করবে না, বরঞ্চ সে চাহিদা রেখার যে স্থিতিস্থাপক অংশটি আছে সেখানেই তার উৎপাদন কাজ পরিচালনা করবে। সুতরাং একচেটিয়া কারবারির নিকট এই সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হয়ে থাকে। এখন আমরা জানব যে একজন একচেটিয়া কারবারি তার উৎপাদন সিদ্ধান্ত কিভাবে নেয়, অর্থাৎ একচেটিয়া বাজারে দাম এবং উৎপাদনের পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে, অর্থাৎ মনোপলিস্টিক শর্ট রান আউটপুট ডিসিশন। একজন একচেটিয়া ফার্ম পণ্যের দাম এবং উৎপাদনের পরিমাণ দুটোই নিয়ন্ত্রণ করতে পারে। এখন আমরা যদি বলি যে একটি ফার্ম কীভাবে ভারসাম্য অর্জন করে, তাহলে আসলে বুঝি যে একচেটিয়া ফার্মের দাম এবং উৎপাদনের পরিমাণ নির্ধারণ কোথায় করবে সেটি। একচেটিয়া ফার্ম ভারসাম্য দাম এবং উৎপাদনের পরিমাণ নির্ধারণ দুদিক থেকে ব্যাখ্যা করতে পারি আমরা। একটি হচ্ছে স্বল্পকালীন ভারসাম্য এবং আরেকটি হচ্ছে দীর্ঘকালীন ভারসাম্য। আজ আমরা জানব যে একজন একচেটিয়া কারবারি শর্ট রানে কিভাবে তার উৎপাদনের ডিসিশন নিয়ে থাকে। আমরা জানি যে একচেটিয়া কারবারির মূল লক্ষ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। এ লক্ষ্যকে সামনে রেখেই সে উৎপাদন কাজ পরিচালনা করে থাকে এবং এই উৎপাদন কাজ পরিচালনা করার জন্য একজন একচেটিয়া কারবারিকে ভারসাম্যের দুটি শর্ত অর্জন করতে হয়। এই ভারসাম্যের প্রথম শর্তটি হচ্ছে যে ভারসাম্য বিন্দুতে এমসি বা মার্জিনাল কস্ট ইকুয়াল টু এমআর অর্থাৎ মার্জিনাল রেভিনিউ সমান হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ পরস্পর সমান হবে। এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে যে ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে। অর্থাৎ একচেটিয়া কারবারি তার ভারসাম্য অর্জনের জন্য দুটি অবস্থার সম্মুখীন হতে হবে। এক হচ্ছে ভারসাম্য বিন্দুতে মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হবে এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ভারসাম্য বিন্দুতে মার্জিনাল কস্ট রেখা মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, অর্থাৎ এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে।
আমরা দেখব যে একজন একচেটিয়া কারবারি স্বল্পকালে 3 ধরনের অবস্থার মুখোমুখি হয়। অর্থাৎ স্বল্পকালে একচেটিয়া ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য লাভ করতে পারে, আবার লোকসানের মুখোমুখি হতেও পারে। তবে ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক নাকি স্বাভাবিক মুনাফা অর্জন করবে নাকি লোকসান দিয়ে উৎপাদন কাজ চালিয়ে যাবে তা নির্ভর করে ফার্মের গড় আয়, গড় খরচ রেখার অবস্থানের উপর। আমরা এই অবস্থাগুলোই একটির পরে একটি দেখব। প্রথমে আমরা দেখব ইকুইলিব্রিয়াম উইথ এক্সেস প্রফিট, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা সহ যে লাভটি হবে সেটি দেখব। একচেটিয়া ফার্মের অস্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্যের শর্তটি হবে এসএমসি বা শর্ট রান মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ is less than average revenue and greater than এসএসি বা শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। অর্থাৎ এখানে আমাদের এভারেজ রেভিনিউ শর্ট রান এভারেজ কস্ট থেকে বেশি হবে। যদি এই অবস্থায় মুখোমুখি হয় তবেই একটি ফার্ম এখানে এক্সেস প্রফিট বা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। চলো এই অবস্থাটি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে আমাদের ও কিউ হচ্ছে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখিয়েছি এবং ও ওয়াই লম্ব অক্ষে আমরা দেখিয়েছি দাম, কস্ট এবং রেভিনিউয়ের পরিমাণ। এ আর হচ্ছে আমাদের এভারেজ রেভিনিউ কার্ভ এবং এম আর হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ কার্ভ। এসএমসি বা শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ আমাদের এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে চলে গিয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে ই বিন্দুতে আমাদের ভারসাম্যের প্রথম এবং দ্বিতীয় দুটি শর্তই পালিত হয়েছে। অর্থাৎ ই বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর হয়েছে এবং ই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে গিয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়েছে ও এফ এবং আমাদের দাম নির্ধারিত হয়েছে এখানে ও বি পরিমাণ। এখন আমাদের যে অস্বাভাবিক মুনাফার কথাটি বলছি সেটি আসলে নির্ভর করছে আমাদের খরচের উপরে। এখন আমরা দেখি যে আমাদের যে এসএসসি বা কস্ট কার্ভটি আছে সেটি আমরা এখানে আঁকার পরে দেখলাম যে এইটি আমাদের যে সিএফ লাইনটি আছে দাম রেখা সেখানে এটাকে ডি বিন্দুতে ছেদ করে গিয়েছে এবং সেই ডি বিন্দু অনুযায়ী আমাদের খরচের পরিমাণ হচ্ছে ও এ পরিমাণ বা আমরা বলতে পারি ডি এফ পরিমাণ। অর্থাৎ এখানে এখন আমরা যদি দেখি যে এই ও এফ উৎপাদন ক্ষেত্রে আমাদের এসএসি হচ্ছে ডি এফ বা এফ ডি এবং এখানে আমাদের তাহলে টোটাল কস্ট কত দাঁড়াচ্ছে? টোটাল কস্ট হচ্ছে আমাদের ও এফ ইন্টু এফ ডি, অর্থাৎ ও এফ ডি এ হচ্ছে আমাদের টোটাল কস্টের পরিমাণ। আবার আমরা দেখছি যে ওএফ উৎপাদন ক্ষেত্রে আমাদের এভারেজ রেভিনিউ হচ্ছে সিএফ পরিমাণ। তাহলে আমাদের টোটাল রেভিনিউ কত হচ্ছে? আমাদের টোটাল রেভিনিউ দাঁড়াচ্ছে সিএফ ইন্টু ওএফ, অর্থাৎ ওএফ সি বি পরিমাণ। তাহলে আমাদের এখানে এক্সেস প্রফিট কত হচ্ছে? এক্সেস প্রফিট হচ্ছে ওএফ সি বি অর্থাৎ টোটাল রেভিনিউ মাইনাস ওএফ ডি এ অর্থাৎ টোটাল কস্ট, অর্থাৎ টোটাল কস্ট বাদ দিলাম আমরা টোটাল রেভিনিউ থেকে এবং তার ফলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে এ বি সি ডি অংশ। এই যে এ বি সি ডি অংশ এটাই হচ্ছে আমাদের একজন একচেটিয়া কারবারির স্বল্পকালীন অস্বাভাবিক মুনাফা। তাহলে দেখতে পাচ্ছি যে এই কস্ট কার্ভ এবং রেভিনিউ কার্ভ এ দুটোর যে পার্থক্য এর ফলেই আমাদের একজন একচেটিয়া কারবারি স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। এরপরে আমরা দেখব যে একজন একচেটিয়া কারবারি কিভাবে স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। একচেটিয়া ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জনের স্বল্পকালীন যে শর্ত সেটি হচ্ছে এখানে শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইজ লেস দেন এআর বা এভারেজ রেভিনিউ ইকুয়াল টু শর্ট রান এভারেজ কস্ট। অর্থাৎ এখানে আমরা দেখব যে এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট এই দুটি পরস্পর সমান হবে এবং এর ফলেই একজন একচেটিয়া কারবারি স্বল্পকালে স্বাভাবিক মুনাফাও অর্জন করতে পারে। আসো আমরা এই জিনিসটি একটু চিত্রের মাধ্যমে এখন দেখি। এখানে আমাদের ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রাইস, রেভিনিউ এবং কস্ট দেখানো হয়েছে
এটি হচ্ছে আমাদের এআর রেখা বা এভারেজ রেভিনিউ রেখা, এবং এটি হচ্ছে আমাদের এমআর রেখা বা মার্জিনাল রেভিনিউ রেখা, এবং এটি হচ্ছে আমাদের এসএমসি রেখা। এসএমসি রেখা আমাদের এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করে উপরের দিকে চলে গিয়েছে, এবং সেই জন্যই ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভারসাম্য বিন্দু, এবং এই বিন্দু অনুযায়ী আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এফ পরিমাণ, এবং আমাদের দাম হচ্ছে এফ বি পরিমাণ, কিংবা এটাকে আমরা বলতে পারি ও এ পরিমাণ। তাহলে এই বিন্দু ই বিন্দু অনুযায়ী আমাদের ভারসাম্য উৎপাদন হচ্ছে ও এফ, এবং আমাদের ভারসাম্য দাম হচ্ছে ও এ পরিমাণ। এখন আমাদের যে কস্ট কার্ভটি আসছে অর্থাৎ এসএসসি কার্ভ আমাদের এআর রেখাকে বি বিন্দু দিয়ে স্পর্শ করে চলে গিয়েছে। এখন এই ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এবং এই ই বিন্দুর ভারসাম্য বিন্দু অনুযায়ী ও এফ উৎপাদন ক্ষেত্রে এসএসি বা শর্ট রান এভারেজ কস্ট হচ্ছে আমাদের বিএফ পরিমাণ। এখানে আমাদের দেখতে পাচ্ছি এই বিএফ হচ্ছে আমাদের এসএসি, এবং এই ওএফ উৎপাদন স্তর অনুযায়ী আমাদের টোটাল কস্ট তাহলে দাঁড়াচ্ছে ও এফ ইন্টু বিএফ, অর্থাৎ টোটাল কস্ট ও এফ বি এ পরিমাণ। এটি আমরা পেলাম ও এফ উৎপাদন স্তরে এসএসি যখন বিএফ পরিমাণ, তখন টোটাল কস্ট হচ্ছে ও এ বিএফ পরিমাণ। আবার আমরা দেখি যে এই ও এফ উৎপাদন ক্ষেত্রেও এআর হচ্ছে বিএফ পরিমাণ। এখানে তোমরা খেয়াল করো যে এই এআর রেখা অনুযায়ী আমাদের এআর এর পরিমাণ হচ্ছে বিএফ, এবং সেক্ষেত্রে তাহলে আমাদের টোটাল রেভিনিউ কত দাঁড়াচ্ছে? টোটাল রেভিনিউ দাঁড়াচ্ছে ও এফ ইন্টু বিএফ পরিমাণ। তাহলে আমাদের টোটাল রেভিনিউ দাঁড়ালো ও এ বি এফ পরিমাণ, অর্থাৎ তাহলে এখানে আমাদের প্রফিট কত হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল রেভিনিউ ও এফ বি এ এবং টোটাল কস্ট হচ্ছে ও এফ বি এ। সুতরাং প্রফিট নির্ণয় করতে গিয়ে আমরা দেখছি ও এ বি এফ মাইনাস ও এ বি এফ ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। এই 0 বা শূন্য অর্থনৈতিক মুনাফাটাকে আমরা বলি অর্থনীতির ভাষায় যে নর্মাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা। অর্থাৎ এখানে আমাদের কস্ট এবং রেভিনিউ এই দুটি পরস্পর সমান হওয়াতে, টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ এই দুটি পরস্পর সমান হওয়াতে একজন একচেটিয়া কারবারি স্বাভাবিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। আমরা বলেছি যে একজন একচেটিয়া কারবারি স্বল্পকালে 3 ধরনের অবস্থার মুখোমুখি হয়ে থাকে, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং মানে অবাক হলেও যে একজন একচেটিয়া কারবারি কিন্তু স্বল্পকালে লোকসানের সম্মুখীনও হতে পারে। সেক্ষেত্রে এই সর্বশেষ অবস্থাটি এখন আমরা দেখব, অর্থাৎ একজন একচেটিয়া কারবারি স্বল্পকালে লোকসানের সম্মুখীন কিভাবে হয়ে থাকে। একচেটিয়া কারবারি লোকসানের সম্মুখীন হতে হলে সেখানে দেখা যাবে যে তার কস্ট বেশি হয়েছে এবং রেভিনিউ কম হয়েছে, এবং এতেই সে লোকসানের সম্মুখীন হয়ে থাকে। আমরা এই জিনিসটি এখন চিত্রে ব্যাখ্যা করব। আমরা এখানেও ভূমি অক্ষে দেখিয়েছি উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি প্রাইস, রেভিনিউ অ্যান্ড কস্ট। এআর আমাদের এভারেজ রেভিনিউ, এটি আমাদের মার্জিনাল রেভিনিউ কার্ভ। আমাদের এসএমসি রেখাটি আমাদের এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করে উপরের দিকে চলে গিয়েছে, সুতরাং ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভারসাম্য বিন্দু। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসি রেখা এআর রেখার উপরে অবস্থান করছে। এবং এই ই বিন্দু অনুযায়ী আমাদের ভারসাম্য উৎপাদনের পরিমাণটি হচ্ছে ও এফ পরিমাণ, এবং আমাদের কস্ট হচ্ছে এখানে এফ সি পরিমাণ, এবং আমাদের এভারেজ রেভিনিউ হচ্ছে এফ ডি পরিমাণ। এবং সেই অবস্থার প্রেক্ষিতেই আমরা দেখব যে এখানে একজন একচেটিয়া কারবারি কিভাবে লোকসানের সম্মুখীন হয়ে থাকে। এখানে আমরা দেখব যে এই যে ই বিন্দুটি আছে ভারসাম্য বিন্দু, সেই ই বিন্দুর ভারসাম্য অনুযায়ী আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এফ, এবং ও এফ উৎপাদন অনুযায়ী আমাদের এসএসি বা শর্ট রান এভারেজ কস্ট হচ্ছে এফ সি পরিমাণ। এটি হচ্ছে আমাদের এসএসি। এবং তাহলে এখানে আমার
টোটাল কস্ট কত আসছে? টোটাল কস্ট আসছে OF ইন্টু FC, OF ইন্টু FC, অর্থাৎ আমাদের টোটাল কস্ট হচ্ছে OFCB পরিমাণ, এটুকু হচ্ছে আমাদের টোটাল কস্ট। এবং এই OF উৎপাদন অনুযায়ী আমাদের AR হচ্ছে FD পরিমাণ বা DF পরিমাণ হচ্ছে আমাদের AR। তাহলে আমাদের এখন বের করা দরকার যে আমাদের টোটাল রেভিনিউ কত হবে। এখানে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে OF ইন্টু DF, অর্থাৎ OFDA, এটুকু হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। তাহলে এখানে আমাদের একচেটিয়া কারবারির ক্ষতি বা লসের পরিমাণটা কত সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটি মাইনাস করব, অর্থাৎ OFDA মাইনাস OFCB। এটি যদি আমরা বাদ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা ABCD পাচ্ছি, যেটির মান হচ্ছে কিনা ঋণাত্মক। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে একজন একচেটিয়া কারবারি ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একচেটিয়া কারবারি যখন স্বল্পকালে ক্ষতির সম্মুখীন হয় তখন তার খরচটি বেশি হয় এবং আয় কম হয়, এবং এই জন্যই সে শেষ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখলাম যে একজন একচেটিয়া বাজারি স্বল্পকালীন সময়ে কিভাবে ভারসাম্য লাভ করে। আমরা দেখতে পেলাম যে একজন একচেটিয়া কারবারি স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা কিংবা ক্ষতির সম্মুখীনও হতে পারে। 3 ধরনের অবস্থাটি আমরা দেখেছি। এই অবস্থাগুলোর সম্পর্কে আমি আশা করি যে তোমাদের ধারণাটা সুস্পষ্ট হয়েছে এবং তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে একজন একচেটিয়া কারবারির দীর্ঘকালীন সময়ে কীভাবে ভারসাম্য অর্জন করে সে সম্পর্কে জানব। তো আশা করি যারা আমরা ক্লাসটি দেখেছো তারা এই ক্লাসটি দেখে উপকৃত হবে, কারণ এই যে বিষয়টি আজকে আমি পড়ালাম এটি কিন্তু তোমাদের ফাইনালে প্রায়ই প্রশ্ন থাকে। সুতরাং এটা তোমরা মনোযোগ দিয়ে পড়বে। যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখেছো তোমাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবারও সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।